This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অবশেষে পুলিশের জালে জামাল মাস্ক পরেছে, বারবার জায়গা বদল করেছে, সিম কার্ড চেঞ্জ করেছে, তবুও শেষ রক্ষা হলো না। গ্রেপ্তার জামাল। বাসন্তী হাইওয়ে থেকে সোনারপুর আসার রাস্তায় পুলিশের জালে ধরা পড়ল জামাল। ধৃতকে বারুইপুর আদালতে পেশ করা হয়। তার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে, ফাঁসানো হয়েছে বলে দাবি করছে সোনারপুরের ত্রাস। পুলিশ সূত্রে খবর, 16 জুলাই গ্রেপ্তারের আশঙ্কায় দুপুরেই বাড়ি ছাড়ে জামাল। জঙ্গলের মধ্যে রাত কাটায় জামাল। এরপর বিধাননগর এবং ডানকুনিতে পরিচিত বাড়িতে দুদিন ছিল সে। আত্মসমর্পণের কথাও সে ভাবে, কিন্তু আইনজীবীর পরামর্শে মত পরিবর্তন করে। এরপরই এক এলাকা থেকে আর এক এলাকায় ঘুরে বেড়ায়, কিন্তু শেষ রক্ষা হলো না। অবশেষে পুলিশের জালে জামাল। হাইকোর্টে মামলা করেছি, যারা বাইট দিয়েছিল তাদের বিরুদ্ধে 62/24 হাইকোর্টে মামলা করেছি। সরকারি জায়গার উপর তারা সবাই বাড়ি করে বসে আছে, তার প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে ফাঁসানো হয়েছে। এটা ঠিক আছে, আপনি কি সালিসি সভা বসাতেন? এটা সম্পূর্ণ চক্রান্ত করে আমাকে ফাঁসানো হয়েছে, সম্পূর্ণ চক্রান্ত। মহিলাও তো অভিযোগ করছে সম্পূর্ণ চক্রান্ত করে তাকে ফাঁসানো হয়েছে। শুনলেন তো সোনারপুরের ত্রাস জামালের বক্তব্য। কিন্তু এই ঘটনায় তো প্রথম থেকে রাজনীতির রং লেগে রয়েছে। জামালের গ্রেপ্তারির পর বিজেপি রাজ্য সভাপতি তিনি কি বলছেন শোনা যাক। বারুইপুর আদালতে পেশ করে তাকে হয়তো পুলিশ আপাতত ঢোকাবে, তারপরে বেরিয়ে গিয়ে আবার সে তার সরিয়া আদালত চালাবে। সে তো ওখানকার হর্তাকর্তা বিধাতা, খলিফা হয়ে গেছে সেখানে। সে যা চাইবে তাই করবে। পুলিশ প্রশাসন কোথায়? কেন মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে আসার পর তারপরে পুলিশ প্রশাসনের ঘুম ভাঙছে বারবার। এদিকে আরিয়াদহে জয়ন্ত সিং এর সাকরে রাহুল গুপ্তাকেও অবশেষে গ্রেপ্তার করা হলো আলমবাজার এলাকা থেকে। এবং আরিয়াদহে মা ও ছেলেকে মারধরের ঘটনায় যেমন এই রাহুল গুপ্তা যোগ ছিল, তেমনি এক নাবালকের উপর অমানবিক অত্যাচারের যে ভাইরাল ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম, সেখানেও এই রাহুল গুপ্তাকে দেখা গিয়েছিল। আজ আলমবাজার থেকে গ্রেপ্তার করলো বেলঘরিয়া থানার পুলিশ। ব্যবসায়ীকে গুলিকাণ্ডে সুবোধ সিংয়ের 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল ব্যারাকপুর আদালত। আজ তাকে পেশ করা হয় আদালতে। বিহারে বেউর জেলে বসেই 4 থেকে 5টি ডাকাতির প্ল্যান করে সে, এরকমই অভিযোগ ওঠে। ব্যারাকপুরে কয়েকটি তোলাবাজি এবং খুনের ঘটনাতেও যুক্ত এই সুবোধ সিং। ল্যান্ড কোর্টের কাছে ওরা প্রেয়ার করেছিল আয়ো 10 দিনের জন্য, পিসি ল্যান্ড কোর্ট 7 দিনে গ্রান্টেড করেছে। মামলা কি করে হয়ে গেল? জেল অথরিটি তো কেস স্টার্ট করতে পারতো। ওর নামে তো একটাও কেস নেই, 7 বছর থেকে যে কোনো জেলে হোক একটা তো কেস হবে। কোনো এখানে কি রিকভারি হয় না? তাহলে ওখানে তো রিকভারি হতে পারতো। ওনার নামে কোনো একটাও কেস নেই কি ওনার কাছে কোনো মোবাইল পাওয়া গেছে সুবোধ সিং এর নামে? না, মোবাইল দিয়ে কথা বলতো কিভাবে, এটাই তো জানা দরকার কি কিভাবে কথা বলতো। এবার ফেরি পরিষেবা চালু রাখতে তোলাবাজির অভিযোগ উঠছে, তবে শাসক নয় বিজেপি নেতার বিরুদ্ধে সেই অভিযোগ। তোলাবাজির টাকা না দেওয়ায় বন্ধ নন্দীগ্রাম থেকে হলদিয়া বালুঘাটা ফেরি সার্ভিস। নন্দীগ্রাম থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ, গতকাল বেকুটিয়ার 32 নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি শুভেন্দু জানা এবং তার দলবল নৌকো থেকে যাত্রীদের নামিয়ে দেয়। ফেরিঘাট ভাঙচুর করে ফেরি পরিষেবা বন্ধ করে দেন বিজেপি নেতার অনুগামীরা। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কাছ থেকে ফেরি পরিষেবা লিজ নিয়েছিলেন এলাকারই বাসিন্দা প্রভাত মাঝি। তার অভিযোগের ভিত্তিতে অভিযোগ দায়ের হয়েছে। সকাল থেকে 10টা পর্যন্ত চলেছিল, তারপরে এসে বলে যে এখানে নৌকা ঠেকাতে না। হ্যাঁ, মালিককে ফোন করতে বলছিল, মালিককে ফোন জানিয়েছি। এই পর্যন্ত আর কোনো সমস্যা ছিল নাকি? না, সমস্যা আর কিছু না, বলেছে যে খালি নৌকাটা বন্ধ রাখতে। ওদের দাবি মতো আমি টাকা দেইনি, ওরা ডিমান্ড করেছিলেন অনেক টাকা, কিন্তু সেটা না দেওয়ার ফলে আজকে সকাল 10টা নাগাদ এসে ওরা নৌকাতে প্যাসেঞ্জার উঠছিল, তো ওদেরকে হাত ধরে নামিয়ে দেয় এবং আমার নৌকা জেটি থেকে খুলে দেয়। ওরা প্রথমে 1 লাখ টাকা চেয়েছিল, তারপরে বলছে না 50,000 দাও, এখন 50,000 দাও, ওই শুভেন্দু জানা। তো সেটা আমি এখনো পর্যন্ত দিইনি। সেরকম অনেক রকমভাবে চাপ দিচ্ছি। আমাদের তো খুব প্রবলেম হচ্ছে, হঠাৎ বন্ধ হয়েছে, আমরা তো জানি না এখন কোথায় নিয়ে যাবো, এখন সমস্যায় তো পড়েছি আমরা। কিছুদিন পর হয়তো দাবি করবে যে বঙ্গোপসাগরেও তোর জায়গা আছে আর চাঁদেও তোর জায়গা আছে। আসলে মূল সমস্যা হচ্ছে প্রভাত মাঝির কাছ থেকে কাটমানি চাইছিল, প্রভাত দিতে অস্বীকার করেছে, ফলে গায়ের জোরে আজকে যাত্রী পারাবার
বন্ধ করেছি। শুভেন্দু জানা ওনার প্রকৃত যে রায়ত জায়গার নথি, সেই নথিও পুলিশ প্রশাসনকে দিয়েছে, সেটা পুলিশ প্রশাসন খতিয়ে দেখবে। এখানে কোনো রাজনৈতিক যোগ নেই এবং ভারতীয় জনতা পার্টিরও কোনো যোগ নেই। এখানে তৃণমূল অযথা এই বিষয়টাকে নিয়ে এখানে রাজনীতি করার চেষ্টা করছে। রাজধানী এক্সপ্রেস থেকে রহস্যজনকভাবে যাত্রী নিখোঁজ হয়ে যায়। খবর সম্প্রচারের পর অবশেষে রেল পুলিশ নড়ে চড়ে বসে, তদন্তও শুরু করে। এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে শিয়ালদা জিআরপি। 27 জুন থেকে ট্রেনে ফেরার পথে রাজধানী এক্সপ্রেস থেকে রহস্যজনকভাবে নিখোঁজ দমদম ক্যান্টনমেন্টের বাসিন্দা মৌসম ঘোষ। তদন্তে নেমে 27 জুন রাজধানী এক্সপ্রেসের যাত্রী তালিকা সংগ্রহ করে পুলিশ। মৌসম ঘোষের পাশের সিটের যাত্রীকেও জিজ্ঞাসাবাদ করা শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, মিসিং হয়ে গেছে বলে আমাদের বললো, ওখান থেকে একটা মিসিং ডায়েরি করতে বলেছে। আমরা দমদম থানায় ডায়েরি করলাম, তারপরের দিন আবার এসে দমদম থানায় ডায়েরি করেছি, অনেক দিন হলো, কিন্তু আমরা সেরকম কিছু পাচ্ছি না। আমাদের কিছু যাওয়ার নেই, ও আমার সন্তানের তুল্যও বলবো না, সন্তানই বলতে গেলে। রাজধানীর মতো ট্রেন থেকে তার লাগেজ পাওয়া গেল, মোবাইল পাওয়া গেল, তো মানুষটাকে পাওয়া গেল না। এটাকে আমার বড় রহস্যজনক মনে হচ্ছে। আমি এখনো বুঝে উঠতে পারছি না যে এটা কি হলো। আমরা বিভিন্ন জায়গায় খোঁজ করেছি, আমরা বাদ দিইনি। আমরা শিয়ালদা জিআরপিতে ডায়েরি করতে গেছি, দুর্ভাগ্যজনক ব্যাপার হলো ওনার ডায়েরি নেয়নি। তখন আমরা এই মানসিক অবস্থা নিয়ে আমরা দমদম থানায় যাই, গিয়ে অনুরোধ করে চাই ওরা ডায়েরিটা নেয়। 28 তারিখে মানে আমি গেছি স্টেশনে, 12 নম্বর প্ল্যাটফর্ম পুরো আমি খুঁজেছি, কোথাও দেখতে পাইনি। তো সন্ধ্যেবেলার দিকে জিআরপির কাছে মানে সন্ধ্যাবেলার দিকে রিং হয়েছে ফোনটা, জিআরপি না আরপি বলেছিল 6 নম্বর প্ল্যাটফর্মের স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মের সামনে, ওইখানে ওনাদের ক্যাম্প আছে, ক্যাম্পের ওখানে লাগেজ, ব্যাগ, ফোন সব আছে।